হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, আর ঘড়িতে এখন সকাল 8টা মতো বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই চলে এসেছি বেডরুমের বিছানাটা গোছাতে। সকাল সকাল বেডরুমের বিছানাটা গোছানো হয়ে গেলেই মনে হয় যেন পুরো ঘরটাই বেশ একটু গোছগাছ সুন্দর দেখতে লাগে। তবে ঘরের ভেতরের পরিবেশটাকে আজ আমি যতই পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখি না কেন, বাইরের পরিবেশটা কিন্তু আজ এখানে বেশ খানিকটাই অগোছালো, জানেন তো। কারণ আজ আবারও কানাডাতে শুরু হয়েছে মারাত্মক রকমের তুষারঝড়। যদিও এই ঝড়টা গতকাল রাত থেকেই শুরু হয়েছে, কিন্তু সময় যতই এগিয়েছে সেটা যেন ততই ভয়ঙ্কর রকমের একটা রূপ ধারণ করে নিয়েছে। অবশ্য এই ব্যাপারে 3-4 দিন মতো আগে থেকেই এখানকার আবহাওয়া দপ্তর এবং নিউজ চ্যানেলগুলোর মাধ্যমে সবাইকে জানানো হয়েছিল যে পোলার ভোর্টেক্সের কারণে একটি শক্তিশালী মেরুঘূর্ণি এই উইকেন্ডে কানাডার অন্টারিও প্রভিন্সটাতে নিজের কীর্তিকলাপ দেখানোর জন্য হাজির হবেন। এবং ওনার সেই কীর্তিকলাপের মধ্যে উনি আমাদেরকে যা যা দেখাবেন সেগুলোর ব্যাপারেও আমাদেরকে বেশ কিছু তথ্য জানানো হয়েছিল। যেমন ধরুন, পুরো অন্টারিও প্রভিন্স জুড়ে প্রচণ্ড রকমের বরফ পড়তে দেখা যাবে। তবে লেক এফেক্টের কারণে লেক অন্টারিওর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বরফ পড়তে দেখা যাবে 40 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত। শুক্রবার রাত থেকেই চতুর্দিকে শুরু হয়ে গেছিল সতর্কবার্তা। কারণ শুধু তুষারঝড় নয়, মেরুঘূর্ণির জন্য আজকে এখানে তাপমাত্রা অনুভব হবে -30 বা তারও কম। নিউজ চ্যানেল, ওয়েদার অ্যাপ সর্বত্র আপডেট আসা শুরু হয়ে গেছিল বাড়িতে থাকার জন্য, নন এসেনশিয়াল ট্রাভেল না করার জন্য। যদিও বা আজ কাউকে কোনো কারণে বাইরে বেরোতেও হয়, সেক্ষেত্রে সে যেন উপযুক্ত জামাকাপড়ের আস্তরণে নিজেকে ঢেকে ঢুকে ঘর থেকে বেরোয়। যারাই আজকে গাড়ি নিয়ে বেরোবেন তারা যেন প্রত্যেকেই ধীরে ধীরে খুব সাবধানে গাড়ি চালায়, মানে হাতে বেশ খানিকটা সময় নিয়ে যেন তারা ট্রাভেল বা ড্রাইভ করে, এরকমই কিছু একটা পরামর্শ দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, আবহাওয়াবিদদের কথা মতো গতকাল রাতেই উনি ওনার মোটামুটি একটা পাঞ্চুয়ালিটি বজায় রেখে হাজির হয়ে গেছিলেন এই অন্টারিও প্রভিন্সে। আর ব্যাস, যেমন কথা তেমন কাজ, বা বলতে পারেন যেমনি আশা তেমনি কাজ শুরু। আসতে না আসতেই উনি ওনার কীর্তিকলাপ পুরো অন্টারিওবাসীর সামনে উপস্থাপন করা শুরু করে দিয়েছিলেন। চলুন, বিছানাটা তো এইদিকে গোছানো হয়ে গেছে, এখন আপনাদেরকে আমার এই বেডরুমটারই জানলার সামনেটাতে একবার নিয়ে যাই। চলুন। দেখেছেন অবস্থা, জানলার ওপাশটাতে কতটা পরিমাণ এবং কতটা উঁচু হয়ে বরফ জমে রয়েছে। আর আজ আমার এই জানলার কাঁচটা তো এতটা পরিমাণ আবছা হয়ে রয়েছে যে বাইরের কিছুই যেন আজ সেরকমভাবে নজরে আসছে না। আসলে আজ বাইরে এতটা পরিমাণ এবং এত জোরে বরফ পড়ছে যে মনে হচ্ছে যেন সব কিছুই আজ ঘন সাদা একটা ধোঁয়া বা কুয়াশায় ঢাকা পড়ে রয়েছে। আর সেই ধোঁয়া বা কুয়াশাটা ভেদ করে আমাদের নজরে যেন আজ কিছুই ঠিকঠাকভাবে ধরা পড়ছে না। যাই হোক, চলুন, এখানে এইভাবে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা যাবে না। রবিবারের সকাল বলে কথা, ওইদিকে আবার ঘরের অনেক কাজ পড়ে রয়েছে। এখনও পর্যন্ত সকালের চা ব্রেকফাস্টটাও খাওয়া হয়নি। হাতের কিছুটা কাজ সেরে নিয়ে তারপর সকালের চাটা বসাবো। গতকাল রাতে শোয়ার আগে ডিশওয়াশার মেশিনটা চালিয়ে দিয়ে শুতে চলে গেছিলাম, তাই সকালবেলায় রান্নাঘরে এসে আগেই ডিশওয়াশার মেশিনটাকে খালি করে নিচ্ছি। বাসনপত্রগুলোকে গুছিয়ে রেখে তারপর চাটা বসাবো।
বাসনপত্র সব গুছিয়ে রেখে চাটা ওইদিকে বসিয়ে দিয়ে চলে এসেছি আমার বারান্দার সামনের বড় দরজাটার দিকে। দেখেছেন আমার বারান্দার অবস্থাটা? সকাল 8:30 মতো বাজতে যায়, এখনই এই অবস্থা। এখনও তো সারা দিন সারা রাত বাকি। ততক্ষণে জানি আমার বারান্দাটা আরও কীরকম কী রূপ ধারণ করবে। কাচের দরজাটার এপাশে দাঁড়িয়ে বাইরের অবস্থাটা দেখে আজ শুধু বারবার একটা কথাই মনে হচ্ছে, আমরা আমাদের জীবনেও যেমন হঠাৎ হঠাৎ করেই নানান বিপদ এবং দুঃখের সম্মুখীন হই, ঠিক সেরকমই কিন্তু এই সুন্দর প্রকৃতির কোলেও মাঝে মধ্যে নেমে আসে এরকম নানান ঝড়ঝঞ্ঝাট দুর্যোগ। আর এই সুন্দর প্রকৃতির বুকে নেমে আসা ঝড় ঝঞ্ঝাট দুর্যোগও যেমন একটা সময় পরে কেটে যায় বা থেমে যায়, সব কিছু শান্ত হয়ে যায়, ঠিক সেরকমই আমাদের জীবনেও যখন এরকম কোনো ঝড় বা দুর্যোগ নেমে আসে, সেটাও কিন্তু ক্ষণিকের জন্যই আসে। একটা সময় পরে সেই দুর্যোগপূর্ণ সময় বা ঝড়টা কিন্তু ঠিকই থেমে যায়। শুধু সেই ঝড়টা চলাকালীন আমাদের যেটা করণীয়, শুধু সেটাই আমাদেরকে ঠান্ডা মাথায় করে যেতে হবে। এক হচ্ছে নিজেদেরকে সেই সময়টাতে শান্ত রাখা, ঠান্ডা মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া, এবং দ্বিতীয় হচ্ছে দাঁত খিচে সেই সময়টার সাথে লড়ে যাওয়া। কারণ একটা ব্যাপার তো নিশ্চিত, একটা সময় পরে যে সেই ঝড়টাকে থামতেই হবে। হোক না সেটা প্রকৃতির কোলে নেমে আসা কোনো ঝড় বা আমাদের জীবনে নেমে আসা কোনো ঝড়, তাকে যে একটা সময় পরে থামতেই হবে। জানেন, এই কানাডায় থাকা অনেক মানুষই শীতকালটা পড়লে পরেই কিন্তু বেশ একটু ভয়ভীতির মধ্যেই থাকে এখানকার এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভয়ঙ্কর রকমের ঠান্ডাটাকে নিয়ে। কারণ প্রত্যেক বছরই এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকটাতে তাপমাত্রা কিন্তু মাঝে মধ্যেই নেমে যায় -25 ডিগ্রি -35 ডিগ্রিতে। আবার এই কানাডার কোনো কোনো জায়গায় তো সেটা -50 ডিগ্রিতেও নেমে যায়। শুধু তাপমাত্রার পতন নয় জানেন, তার সাথে সাথে প্রত্যেক বছরই কিন্তু দেখা যায় ভারী তুষারপাত, আবার কোনো কোনো সময় এরকম ধরনের তুষারঝড়ও। তারপরেও কিন্তু এই কানাডার মতো বিশাল বড় একটা দেশের মধ্যে থাকা লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর এই সব কিছুর সাথে যুদ্ধ করেই নিজেদের দৈনন্দিন জীবনযাত্রা চালিয়ে যাচ্ছে। কারণ এদের মধ্যে অধিকাংশ মানুষজন দীর্ঘদিন ধরে এখানে থাকতে থাকতে এই ব্যাপারগুলোর সাথে অভ্যস্ত হয়ে যায়। আর বাকিরা প্রত্যেকেই এটা জানে যে এই সময়টা কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষণিকের জন্যই মাত্র। এপ্রিল মাসটা পড়লে পরেই আবার ধীরে ধীরে যেমন তাপমাত্রার মধ্যে পরিবর্তন দেখা যাবে এই প্রকৃতির মধ্যেও। আবারও সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং প্রকৃতি সেজে উঠবে একটা নতুন রূপে। চলুন এখন বারান্দার দিকের দরজাটা খুলে একটুখানি বারান্দাটা থেকে ঘুরে আসি। বাইরের অবস্থাটা তাহলে আপনাদেরকে আরও একটু ভালো মতো বোঝাতে পারবো। চলে এসেছি বারান্দাটাতে। দেখেছেন কি প্রচণ্ড জোরে বরফ পড়ছে? এমন অবিশ্রান্ত বরফ পড়া, আর তার সাথে যে পরিমাণ হাওয়ার দাপট চলছে, বিশ্বাস করুন গত 6 বছরে এই কানাডাতে শুধু নয়, আমি এসব যেন যাবৎকালে না দেখেছি না শুনেছি। যাই হোক, চলুন, এখানেই প্রচণ্ড ঠান্ডায় আর বেশি দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর এছাড়াও বাইরে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বরফ পড়া দেখতে থাকলে ওইদিকে ঘরের কাজ আজ আর কিছুই এগোবে না। বাইরে যতই যা দুর্যোগ চলতে থাকুক না কেন, পেটের খিদেটা তো আর সেই সব কিছুই বুঝবে না। আর এছাড়াও সকালে চাটা নিয়ে বসার আগে আজ আরও একটা কাজ এখন সারতে হবে। তাই চলুন এখন আপাতত কাজে লেগে পড়ি, স্নোফল আবার পরে এনজয় করব। চলে এসেছি ঘরের ভেতরে। বেশ কিছু শুকনো ঝরা পাতা ঘরের ভেতরে জমা হয়েছিল, সেগুলোই এখন পরিষ্কার করছি। মানে একসাথে এক জায়গায় জড়ো করে রাখছি আর কি। পরে যখন ঘরটাতে ভ্যাকিউম করব, তখন তাহলে ভ্যাকিউম দিয়ে তুলে নিতে সুবিধা হবে। আসলে আমার ঘরে একটা তুলসী গাছ রয়েছে, তো এই শীতকালটা পড়লে পরেই দেখেছি
তুলসী গাছটাতে বেশ কিছু পাতা শুকিয়ে যায়, আর সেই শুকনো পাতাগুলোই প্ল্যান্ট স্ট্যান্ডটার কোনা কাঞ্চিতে ঝরে পড়ে থাকে। রোজ পরিষ্কার করা তো আর সম্ভব হয় না, তবে হ্যাঁ, 15 দিনে একদিন যত শুকনো পাতা প্ল্যান্ট স্ট্যান্ডটার এদিক ওদিক বা কোনাগুলোতে ঝরে পড়ে থাকে সব একসাথে কুড়িয়ে কাচিয়ে পরিষ্কার করে দিই। দেখেছেন কতগুলো শুকনো পাতা একসাথে জড়ো করেছি। চলুন, আপাতত এইদিকে পাতা পরিষ্কারের কাজ আমার শেষ। পাতাগুলো এখানেই সব একসাথে থাক, পরে ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে তুলে নেব। চলুন, ওইদিকে এতক্ষণে বোধহয় চাটা হয়ে গেছে। সেই 10-12 মিনিট মতো আগে বারান্দার দিকটাতে আসার আগে চাটা বসিয়ে রেখে এসেছিলাম। চলুন, চা এদিকে রেডি। এখন চাটা কাপে এবং গলায় ঢেলে এই কনকনে শীতের সকালে শরীরটাকে আগে একটু চাঙ্গা করে নিই। ঘড়িতে এখন সকালে 9:30 মতো বাজে। সকালে চা ব্রেকফাস্ট খাওয়া সব শেষ। আজ ব্রেকফাস্টে বেশি কিছু বানানোর ঝামেলা করিনি। আমি আর আমার হাজব্যান্ড ওটস খেয়ে নিয়েছি, আর মেয়েকে করে দিয়েছিলাম ডিম দিয়ে 2টো ব্রেড টোস্ট। আর মোটামুটি ওই 1-1.5 ঘন্টার মধ্যেই দুপুরের রান্নাটাও বসিয়ে দেব। একটু আগে মেয়ের জন্য যখন ডিম দিয়ে ব্রেড টোস্টটা করছিলাম তখনই খেয়াল করলাম তেলের বোতলটা প্রায় খালি হয়ে এসেছে। তাই দুপুরের রান্নাটা বসানোর আগে এক ফাঁকে একটু তেলের বোতলটা ভরে নিচ্ছি। বাজার থেকে আনা এই বড় তেলের বোতলগুলোতে 3 লিটার মতো তেল থাকে, যদিও কস্কোতে এর থেকে বড় মাপের তেলের বোতলও পাওয়া যায়। চলুন, তেলটা এদিকে ভরা হয়ে গেছে। এখন গিয়ে ড্রয়িং রুমটাকে একটু ভ্যাকুয়াম করে আসি। আসলে সকালবেলায় যে শুকনো পাতাগুলো জড়ো করেছিলাম আপনারা তো সেটা দেখলেনই, ওগুলো কিন্তু এখনও ওখানেই পড়ে রয়েছে। তাই তেলটা এদিকে ভরা হয়ে গেছে। এখন গিয়ে ড্রয়িং রুমটা পরিষ্কার করার সাথে সাথে ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে ওই পাতাগুলোও তুলে নিয়ে চলুন।
ঘড়িতে এখন 10টা 15 মতো বাজতে যায়। ড্রয়িং রুমটাকে ভ্যাকিউম করতে যাওয়ার আগে ওয়াশিং মেশিনের ভেতরে বেশ কটা জামা কাপড় ঢুকিয়ে সেগুলোকে কাচতে দিয়ে চলে গেছিলাম। যতক্ষণ ধরে আমি ওইদিকে ড্রয়িং রুমটা পরিষ্কার করছিলাম, ততক্ষণ ধরে এইদিকে ওয়াশিং মেশিনও তার কাজ করছিল। আমার কাজ মানে ওইদিকে আমার ড্রয়িং রুমটা পরিষ্কার করার কাজ শেষ করে এইদিকে এসে দেখি ওয়াশিং মেশিনও তার কাজ শেষ করে ফেলেছে। তাই এখন ধোয়া জামা কাপড়গুলোকে সব ড্রায়ার মেশিনের ভেতরে ঢোকাচ্ছি। তবে জামা কাপড় ধোয়ার কাজ আজ এখানেই শেষ নয়। আজ আমাকে আরও একবার ওয়াশিং মেশিনটা চালাতে হবে। সেই জন্য আগে ওয়াশিং মেশিনের ভেতরে যত যা ধোয়া জামা কাপড় রয়েছে সেগুলো সব বার করে ড্রায়ার মেশিনের ভেতরে এক এক করে ঢুকিয়ে দিচ্ছি। তারপর আরও বেশ কিছু নোংরা জামা কাপড় ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়ে ওয়াশিং মেশিনটাকে আজ আরও একবার চালাতে হবে। আসলে একে তো শীতকালে এখানে বেশ একটু মোটা মোটা জামা কাপড়গুলোই বেশি পরতে লাগে, আর সেই মোটা মোটা জামা কাপড়ের জন্য ওয়াশিং মেশিনটার ভেতরে অল্প কয়েকটা জামা কাপড় ঢোকালে পরেই দেখা যায় মেশিনটা ভরে ওঠে। আর দ্বিতীয়ত মেয়ের যেহেতু এখন স্কুল খোলা, তাই সপ্তাহের শেষে ওরও অনেক জামা কাপড় জমা হয়ে যায়। আর সব মিলিয়ে দেখা যায় সপ্তাহে 3-4 দিন মতো তো আমাকে ওয়াশিং মেশিনটা চালাতেই লাগে। আবার কোনো কোনো দিন তো সেটা একদিনে দুবারও হয়ে যায়, ঠিক আজকের মতো আর কি। ড্রায়ার মেশিনটা ওইদিকে চালিয়ে দিয়েছি। চলুন এবারে আর যা জামা কাপড় ধোয়া বাকি রয়েছে সেগুলো সব এখন ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়ে দিয়ে ওয়াশিং মেশিনটাকে আরও একবার চালিয়ে দিই। ঘড়িতে এখন সকালেই 11:15 মতো বাজতে যায়। সকাল থেকেই ভাবছিলাম আজ কি রান্না করা যায়, মাছ নাকি মাংস। কিন্তু সকাল থেকে যখনই ঘরের জানলাটা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম, বাইরের ওয়েদারটা দেখে মন যেন আজ কোনোভাবেই কোনো রকম কোনো মাছ মাংসের ফাঁদে পা দিতে চাইছিল না। তাই আধ ঘন্টা আগেই হাজব্যান্ডকে নিজের মনের ইচ্ছেটার কথা বলে শেষ পর্যন্ত জিজ্ঞাসা করেই ফেললাম, কী গো,
আজ একটু নিরামিষ খাবার দাবার খাবে নাকি? হাজব্যান্ড আমার সেই প্রশ্নটা শোনা মাত্রই আমাকে উল্টো প্রশ্ন করলো, কি ব্যাপার, খিচুড়ি বানানোর প্ল্যান করছো নাকি? আমি বললাম হ্যাঁ। হাজব্যান্ড সেটা শুনে বলল, বানাও তাহলে খিচুড়ি। আর সেটা শোনা মাত্রই আমিও রান্নাঘরে ছুটে এসে খিচুড়ি, একটা পাঁচমেশালি সবজি তরকারি আর বেগুন ভাজা রান্নার জন্য যা যা লাগবে সব কিছু সাজিয়ে গুছিয়ে হাতের সামনে রেডি করে ফেললাম। পাঁচমেশালি সবজি তরকারির মধ্যে দেব বাঁধাকপি, গাজর, ব্রোকলি, বিনস আর আলু। সবজিগুলো সব একসাথে হাতের সামনে এনে রেখে দিয়েছি। ওইদিকে মুগ ডালটাও হালকা করে একটু ভেজে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তবে খিচুড়ির চালটা এখনও ধোয়া হয়নি, ওটা একটু পরে ধোবো। আর সবজিগুলোও একটু পরে কাটবো। তার আগে চলুন আমাদের এই বিল্ডিংয়ের লবি এরিয়া মানে নিচটা থেকে একটু 5-7 মিনিটের জন্য ঘুরে আসি। আমার হাজব্যান্ডও আমার সাথে যাবে, তবে মেয়ে যাবে না, ও ঘরেই থাকবে। আসলে বাইরের অবস্থাটা এখন বেশ খানিকটাই ভয়ঙ্কর। একটুখানি সময়ের জন্য বিল্ডিংয়ের নিচে নেমে চারপাশের অবস্থাটা এখন কীরকম কি সেটাই একটু দেখবো আর কি। ঘর থেকে বেরিয়ে পড়েছি। চলুন অল্প একটু সময়ের জন্য নিচে নেমে বাইরের অবস্থাটা এখন কীরকম কী চলছে সেটা একটু ভালো মতো অনুভব করে আসি। দেখেছেন আজ কি অবস্থা চলছে বাইরে? আজ বাইরে বেশিক্ষণ থাকা যাবে না জানেন তো। বিল্ডিংয়ের আশেপাশেই 5-7 মিনিটের জন্য একটু ঘোরাঘুরি করে কয়েকটা ভিডিও তুলে ঘরে চলে যাব। থার্মাল হুডি, মোটা একটা উইন্টার জ্যাকেট, হ্যান্ড গ্লাভস, টুপি সব পরে থাকা সত্ত্বেও আজকের এই হাড় হিম করা ঠান্ডা বাতাস যেন সব জামা কাপড় পার করে এসে গায়ের চামড়াটাতে সূচের মতো বিঁধছে। ঘড়িতে এখন 11:15 মতো বাজে। আমাদের বিল্ডিংয়ের নিচটার থেকে জাস্ট 5-6 মিনিট আগেই ঘরে এসে ঢুকেছি। বেশিক্ষণ দাঁড়াতে পারিনি জানেন। বাইরের অবস্থা আজ এতটাই খারাপ যে ঘরে আসার পর যেন আমি আমার হাত দুটোতে কোনো রকম কোনো সেন্সই অনুভব করতে পারছিলাম না। হাতের পাতা দুটো যেন পুরো অবশ হয়ে গেছিল। কিছুক্ষণ ওভেনের তাপে হাত দুটো সেকার পর এতক্ষণে গিয়ে আমার হাতগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। কী যে ভয়ঙ্কর একটা অবস্থা চলছে তা যেন সত্যিই কোনো রকম কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ঘর থেকে বেরোনোর সময় তো এটাই ভেবে বেরিয়েছিলাম যে আপনাদের জন্য আজকের এই বিশেষ দিনটার বিশেষ কিছু ভালো ভালো ভিডিও তুলে নিয়ে আসব এবং আপনাদেরকে সেটা দেখাবো। কিন্তু বিশ্বাস করুন, বাইরে বেরোনোর 2-3 মিনিট পরেই কনকনে ঠান্ডা বাতাসগুলো যেন আমার পুরো শরীরটাকে আঁকড়ে জাঁকড়ে ধরেছিল। ঠিকঠাকভাবে নিঃশ্বাসটুকুও নেওয়া সম্ভব হচ্ছিল না।
কোনো রকমে আমি আর আমার হাজব্যান্ড মিলে 4-5টা ছোটো ছোটো ভিডিও তুলেছি। মানে একটু আগে আপনারা যে ভিডিওগুলো দেখলেন, আমরা বাইরে বেরিয়ে মাত্র ওই কয়েকটা ভিডিওই শুধু তুলতে পেরেছি। যদিও আমার মনে হয় আপনারা ওই কয়েকটা ভিডিও দেখেই আজকে এখানে কী পরিস্থিতি চলছে তার একটা ভালো মতো অনুমান করে নিতে পেরেছেন। তবে এই মুহূর্তে আমি কিন্তু অন্য একটা কথা ভাবছি, জানেন তো? ভাবছি সেই পশু পাখিগুলোর কথা, যারা এই খোলা আকাশে প্রকৃতির কোলে স্বাধীনভাবে সবসময় ঘুরে বেড়ায়। কি জানি আজ এই দুর্যোগের দিনে ওরা সবাই কোথায় গিয়ে ঠাঁই নিয়েছে। জানেন, দেশে থাকতে যখনই বা যে দিনগুলোতেই খুব বৃষ্টি হতো, অনেকের মুখ থেকে তখন একটা কথা খুব শুনতাম, আর সেটা হচ্ছে আজ যেন আকাশ ভেঙে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর আজ এখানে যেরকম পরিমাণ বরফ পড়ছে সেটা দেখে আমার ঠিক সেই কথাটাই এখন বলতে ইচ্ছে করছে। তবে আজ কথাটা একটু অন্যরকমভাবে বলতে ইচ্ছে করছে আর কি। মানে আজ এখানে যে পরিমাণ স্নোফল হচ্ছে সেটা দেখে মনে হচ্ছে যেন আজ এখানকার আকাশ ভেঙে বরফ পড়া শুরু হয়েছে। একটু আগে বাইরে বেরিয়ে চারপাশের যা অবস্থা দেখলাম সেটা দেখে এই মুহূর্তে মনে হচ্ছে এখনই 1-1.5 ফুট মতো বরফ জমে গেছে চারপাশে। জানি না রাত হতে হতে চারপাশের বরফগুলো আর কত ফুট মাথা উঁচু করে দাঁড়াবে। আমার হাজব্যান্ড তো ওইদিকে নিউজ চ্যানেলটা খুলে বসে পড়েছে। খবরে তো দেখাচ্ছে আজ এই ক্যানাডার বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা নাকি অলরেডি -50 ডিগ্রিতে নেমে গেছে। তবে আমাদের এখানে এই মুহূর্তে তাপমাত্রা চলছে -25 ডিগ্রি মতো। 10 দিন আগেই মানে ওই 15ই জানুয়ারি যখন এখানে তুষারঝড়টা হলো, তখন ভেবেছিলাম বোধহয় এটাই এই বছরের সবথেকে শক্তিশালী তুষারঝড়টা হলো। কিন্তু দেখুন অবস্থা, তার থেকেও 4 গুণ বেশি শক্তিশালী তুষারঝড়টাই বরং আজ এখানে হচ্ছে। দেশে থাকতে আমার মাকে মাঝে মধ্যেই একটা কথা বলতে শুনতাম, আর সেই কথাটা হচ্ছে যে দিনটা চলে যায় বা চলে গেছে সেটাই ভালো। আগামী দিনে কি হতে চলেছে কে জানে, হয়তো এর থেকেও বেশি কিছু খারাপ হবে। ক্যানাডার আজকের এই পরিস্থিতিটা দেখে আমার মার সেই কথাটাই যেন আজ আমার মনে আসছে। যাই হোক, চলুন ঘরে ফিরে আপনাদের সাথে গল্প করতে করতে পাঁচমেশালি সবজি তরকারিটা রান্নার জন্য আমার এদিকে কয়েকটা সবজিও কাটা হয়ে গেল। তবে সব কটা সবজি এখনও কাটা হয়নি, আরও বেশ কয়েকটা সবজি কাটা বাকি রয়েছে। আর তার সাথে সাথে বাকি রয়ে গেল আজকের এই দিনটার বাকি গল্প এবং তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করাও। আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আজকের জন্য এইটুকুই রাখলাম। আজকের এই দিনটার আরও অনেক গল্প তথ্য নিয়ে আমি আমার নেক্সট ব্লগটাতে হাজির হব, এবং রাত হতে হতে এখানকার অবস্থা কী হলো সেই সব কিছুও আপনাদের সামনে আমার নেক্সট ব্লগটাতে তুলে ধরব। চলুন তাহলে আজকের জন্য আমি আমার এই ব্লগটা তাহলে এইটুকুই রাখলাম। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। দেখা হবে পরবর্তী ব্লগে ঠিকই একই জায়গা থেকেই। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।